এক রবিবার আবার বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এইবারের আমাদের গন্তব্য ছিল কামারপুকুর, জয়রামবাটি এবং বিষ্ণুপুর। গত 8ই ডিসেম্বর সকাল 5:30 নাগাদ আমরা দক্ষিণেশ্বর থেকে রওনা দিয়েছিলাম। কামারপুকুরে পৌঁছেছিলাম সকাল 8টা নাগাদ। নমস্কার, বিয়ন্ড ক্লোজ ডোরসে আপনাদের সকলকে স্বাগত। প্রায় 1 মাস পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এইবার আমাদের দুজনের সাথে বেড়াতে গেছিল আমার মা আর কাকা। বাই কার আমরা দক্ষিণেশ্বর, ডানকুনি, আরামবাগ হয়ে যাই। যারা ট্রেনে যেতে চান, হাওড়া থেকে গোঘাট লোকাল রয়েছে। গোঘাট স্টেশনে নেমে টোটো বুক করে নেওয়া যায় কিংবা টোটো শেয়ারেও যাওয়া যায়। কামারপুকুরে পৌঁছে আমরা প্রথমে গাড়িটি পার্ক করে নিই। তারপর স্থানীয় একটি দোকানে ব্রেকফাস্ট সেরে একটি টোটো বুক করে আমরা চলে যাই জয়রামবাটির উদ্দেশ্যে। আমাদের টোটো ভাড়া পড়েছিল 500 টাকা। অফ সিজনে টোটো ভাড়া নেয় 400 থেকে 500 এবং ডিসেম্বর টু মার্চ টোটো ভাড়া নেয় 500 থেকে 700, কিন্তু দরদস্তুর করলে কিছুটা কমিয়ে নেন। যে টোটোতে আমরা গিয়েছিলাম তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাঁকুড়া জেলার পবিত্র ভূমি হলো এই জয়রামবাটি। জয়রামবাটিতে মা শারদার জন্মস্থান। জয়রামবাটিতে পৌঁছে আমরা প্রথমেই যাই সারদা কাননে। এই যে ঘাটটি দেখছেন, এই ঘাটটি হলো আমোদর নদ, যেখানে মা তার ভাইদের নিয়ে স্নান করতেন। এটি ছিল মায়ের গঙ্গার ঘাট। এই সৌধ দুটি যেগুলো মায়ের মা বাবার সমাধিক্ষেত্র। এটি একটি শিব মন্দির। আর এই যে ঘরটি দেখছেন, এই ঘরটির মধ্যে রয়েছে মায়ের জীবনে ঘটে যাওয়া নানা মুহূর্তের বর্ণনা। আমাদের প্রথমেই জয়রামবাটি যাওয়ার উদ্দেশ্য হলো এটাই, যেহেতু দুটি মন্দির একই সময়ে বন্ধ বেলার দিকে, সেই হেতু সারদা মঠ আমরা আগে দেখে নিই এবং ওখানকার দর্শনীয় স্থানগুলো একটু দূরত্বে অবস্থিত। আমরা তাই জয়রামবাটি ঘুরে রামকৃষ্ণ মঠে ফিরে আসি। এই কাননটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। বিভিন্ন ধরনের গোলাপ ছিল, জবা ছিল। সারদা কাননের পর আমরা চলে যাই শিহরের শিব মন্দিরে।
যেখানে মা এবং ঠাকুরের প্রথম সাক্ষাৎ হয়েছিল। বর্তমানে এই মন্দিরে এখনও খুব ধুমধাম করে গাজন উৎসব পালন করা হয়। এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি দুর্গা মন্দির। পরমহংস নিজে হাতে এটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই যে বাড়িটি দেখছেন, এটি পরমহংসের দিদির বাড়ি। ঠাকুর যখন তার দিদির বাড়ি যেতেন, পথিমধ্যে এই কালী মন্দিরটি ছিল। এই মন্দিরে উনি পূজা করে তবেই উনি দিদির বাড়ি যেতেন। কালী মন্দির দর্শন করার পর আমরা চলে আসি মাতৃ মন্দিরে। এই মাতৃ মন্দির সারদা দেবীর জন্মস্থানে নির্মিত হয়েছিল। ধ্যান মুদ্রা মায়ের এক সজীব মার্বেল ভাস্কর্য রয়েছে এখানে। স্বামী শারদানন্দ 19 এপ্রিল 1933 সালে অক্ষয় তৃতীয়ার দিন সারদা মাকে এই মন্দির উৎসর্গ করেছিলেন। মন্দির খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর ভোর 5:30 থেকে সকাল 11:30 এবং বিকালে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6টা থেকে দুপুর 11:30 এবং বিকালে 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মাতৃমন্দিরে মাকে যথাযথ ভোগ এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন পূজা করা হয়। মা শারদা 1863 থেকে 1915 সাল পর্যন্ত এই পুরাতন বাড়িতেই থাকতেন। মা এখানে জগদ্ধাত্রী দেবীর পূজাও শুরু করেছিলেন। এখানে মায়ের কাছ থেকে বহু আকাঙ্ক্ষী ব্রহ্মচর্য দীক্ষা এবং সন্ন্যাস লাভও করেছিলেন। এরপর আমরা চলে আসি কামারপুকুরে। কামারপুকুরের টাইমিংটা আপনারা নিশ্চয়ই এই বোর্ডে দেখতে পাচ্ছেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর অক্টোবর টু মার্চ সকাল 6:30 থেকে সকাল 11:30 এবং বিকালে 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। সালের 18ই ফেব্রুয়ারি ঠাকুর এই কামারপুকুরে এই স্থানেই জন্মগ্রহণ করেন। ঠাকুরের হাতে প্রথিত এই আম গাছ এখনও বর্তমান। ভিতরে রঘুবীরের মন্দির রয়েছে। খড়ের ছাউনি আটা এবং ঘরটির মেঝে এবং দেওয়াল ছিল মাটির। বর্তমানে রঘুবীরের মন্দিরটি ওই একই জায়গায় রয়েছে, একই পরিমাণ জায়গা নিয়ে। মন্দিরে রঘুবীরের শালগ্রাম শিলা, মা শীতলার মাটির ঘট, রামেশ্বর শিবলিঙ্গ, নারায়ণ শালগ্রাম এবং একটি গোপালের চিত্রও রয়েছে, যা প্রতিদিন এখনও পুজো করা হয়। সীতানাথ পাইনের বাড়ির প্রাঙ্গণে যে বিষ্ণু মন্দির ছিল, শিবরাত্রির সময় ঠাকুর শিবের চরিত্রে অভিনয় করার সময় শিবভাবে সমাধিস্থ হয়েছিলেন।
এই যে নাট মন্দিরটি দেখছেন, এই নাট মন্দিরেই বসত গদাধরের পাঠশালা। কামারপুকুরে লাহাবাবুরা ছিলেন গ্রামের জমিদার। সেই বংশেরই একজন জমিদার ধর্মদাস লাহা একটি দুর্গা মন্দির তৈরি করেছিলেন। দুর্গা মন্দিরের সামনেই এই বিশাল নাট মন্দির। খুব অল্প সময়ের মধ্যেই গদাধর লিখতে এবং পড়তে শিখেছিলেন, কিন্তু পড়াশোনায় তার আগ্রহও ছিল না। তিনি পাঠশালার পড়াশোনার চেয়ে পুরাণের গল্প শুনতে বেশি ভালোবাসতেন। পাঠশালায় যখন তার পড়াশোনা করতে ভালো লাগতো না, তখন লাহাদের বিষ্ণু মন্দিরে এসে মা কালীর মূর্তি আঁকতেন এবং ধ্যানে বসতেন। এই যে সেই দুর্গা দালান, যেখানে আজও মহা সমারোহে লাহাদের দুর্গাপূজা হয়। বালক গদাধর এখানে মায়ের মূর্তিতে চক্ষুদান করতেন। বিষ্ণু মন্দিরের বাইরেই ধর্মদাস লাহার এই মূর্তিটি স্থাপিত রয়েছে। বিষ্ণু মন্দিরটি সামনের দেওয়ালের উপরে এবং দুই পাশে মোট 20টি পোড়ামাটির মূর্তি রয়েছে। গর্ভগৃহের সিংহাসনে রয়েছে দামোদর শিলা। আর মন্দিরের ঠিক উল্টো দিকে যে ছাউনি ঘেরা অঞ্চলটি আছে, সেখানে গদাধরের ছেলেবেলার বিভিন্ন ঘটনা মূর্তি তৈরি করে দেখানো হয়েছে। ঠাকুরের ভগবান ভক্তি দেখে গ্রামবাসী যখন ঠাকুরকে পাগল বলতে শুরু করেছিল, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এই গোপেশ্বর শিব মন্দিরে এসে হত্যে দিয়ে পড়ে থাকতেন। এই মন্দিরটি হলো ধনী কামারিনীর মন্দির। কামারপুকুর গ্রামের গোপাল শাঁখারির ছেলে চিনু, অর্থাৎ শ্রীনিবাস বা চিনিবাস, রামকৃষ্ণদেবের চেয়ে প্রায় 17 বছরের বড় ছিলেন। বালক গদাধরের দিব্যভাব আর ঐশ্বরিক আবেশ তাকে মুগ্ধ করেছিল। তিনি গদাধরকে দেখে মনে করতেন শ্রী চৈতন্যদেব পুনরায় বোধহয় আবির্ভূত হয়েছেন। গদাধরকে খাওয়াতেও তিনি খুব ভালোবাসতেন। কামারপুকুর ঘুরে আমরা খাওয়ার উদ্দেশ্য নিয়ে রওনা দিই বনলতা রিসর্টের দিকে। আমরা নিয়েছিলাম চিকেন থালি। খাবার মোটামুটি ছিল।
বনলতায় খাওয়া দাওয়া সেরে আমরা জয়পুরের জঙ্গল ধরে রওনা দিই বিষ্ণুপুরের দিকে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান ও মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে গঠিত অঞ্চল রাঢ় বাংলা নামেই পরিচিত। বিষ্ণুপুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি শহর। শহরটি মূলত পোড়ামাটির মন্দিরের জন্যই বিখ্যাত, তবে এখানে ল্যাটেরাইট পাথরে নির্মিত অনেকগুলি মন্দিরও আছে, আর বালুচরী শাড়ি তো আছেই। 1998 সাল থেকে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত করেছে। বিষ্ণুপুরের মন্দিরগুলিতে প্রধানত 4টে শৈলী দেখা যায়: চালা, রত্ন, দেউল এবং দালান। চালা অর্থাৎ যেগুলি ছাউনি আকৃতি, আর রত্ন শিখর বা চূড়া বিশিষ্ট মন্দির। এই মন্দিরগুলি এক থেকে অনেকগুলি রত্ন পর্যন্ত হতে পারে। দেউল প্রধানত উড়িষ্যার মন্দির আদলে তৈরি, আর দালান হচ্ছে যেগুলো মূল গর্ভগৃহের চারিদিকে স্তম্ভযুক্ত দেখা যায়। আমরা প্রথমে এসেছিলাম রাসমঞ্চে, যেখানে 25 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে দর্শনের জন্য আনা হতো। রাসমঞ্চের যে নিচের অংশ সেটি ঝামা পাথরেরই তৈরি। 1600 সালে মল্লভূমের রাজা হাম্বির মল্লদেব এটি চালু করেছিলেন। হাম্বির মল্লদেব ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক। এই মন্দিরটি শ্যামরাই মন্দির। এটি একটি পঞ্চরত্ন মন্দির। এটি কৃষ্ণ মন্দির। শ্যাম রূপে এখানে কৃষ্ণকে পূজিত করা হয়। শ্যামের পাশাপাশি রাধাকেও পূজা করা হয়। এরপরে আমরা যাই জোড় বাংলা মন্দির, যেটি কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। 1655-তে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ এটি প্রতিষ্ঠা করেন। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত, পৌরাণিক কাহিনী, শিকার দৃশ্য, পোড়ামাটির ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। মন্দিরটি 2টি দোচালা কুটিরের সংযোগস্থলে গঠিত এবং সংযোগস্থলের মধ্যে একটি 4চালা শিখর দেখা যায়, তাই এটাকে জোড় বাংলো বলা হয়। এই মন্দিরটি রাধাশ্যাম মন্দির, একরত্ন মন্দির স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। 1758 সালে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন।
এই যে মা মৃন্ময়ী মাতার মন্দির, যেখানে মা দুর্গা মৃন্ময়ী রূপে পূজিত হন। প্রাচীন মল্লভূমির মল্ল রাজবংশের কুলদেবী এই মৃন্ময়ী মাতা ঠাকুরানী। এখানে দুর্গাপূজা পৌরাণিক প্রথা মেনেই হয়। ষষ্ঠীর 15 দিন আগেই কৃষ্ণ নবমীর দিন কামানে তোপ দেগে বাৎসরিক পূজার সূচনা হয়। 15 দিন ধরে চলে চণ্ডীপাঠ। গঙ্গা মৃত্তিকা দ্বারা তৈরি, তাই তিনি মৃন্ময়ী। বলি নারায়ণী প্রথায় মৃন্ময়ী মাতার পুজো হয়। বিজয় দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। রাজপরিবারের জেলেরা নিয়ে আসে দই ও চ্যাং মাছ। তারপর দইতে চ্যাং মাছ ছেড়ে শুভবার্তা প্রেরণ করা হয়। বিকাল 4:30 নাগাদ আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। খুব কম সময়ের মধ্যে আমরা ঘুরেছি, তাই যতটুকুনি ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্য নিয়ে।